আপনাদেরকে ধন্যবাদ জানাই নিয়ে কথা বলার জন্য। আমরা যারা স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ এবং স্নাতক তৃতীয় বর্ষের ছেলেরা আছি, আমরা কোনোদিন হয়তো ভাবিনি যে প্রিন্সিপাল মহারাজের ফেয়ারওয়েল আমরা আয়োজন করবো এখানে। বরঞ্চ আমরা হয়তো ভেবেছিলাম যে আমাদেরই ফেয়ারওয়েলে আমরা এখানে বলবো এই ধরনের ফেয়ারওয়েল। তবে ভাগ্যক্রমে আমরা আজকে এখানে সেই মর্মে স্নাতকোত্তর তৃতীয় বর্ষে উজ্জ্বল মণ্ডলকে ডেকে নিই কিছু কথা বলা। উপস্থিত মহারাজদের প্রণাম জানাই, ভাইদের এবং বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। যার জন্য আজকে আয়োজন, তিনি এতটা নির্বিকার ও নির্মম হচ্ছে, প্রথম থেকে তিনি আমাদের একবারই উৎসাহ দিচ্ছেন, যতবারই গেছি ফিরে আসবেন। যাই হোক, শেষ পর্যন্ত অমিত চৌধুরী এবং থাকিয়ারের ভাইদের প্রচেষ্টায় এটা হচ্ছে। 2015 সালের জুলাই থেকে আমরা বিদ্যামন্দিরে আছি। বিদ্যামন্দিরের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় বিদ্যামন্দিরে কাটিয়েছি। আর মহারাজ তো দীর্ঘদিন ধরে আছেন এবং স্বাভাবিকভাবেই মহারাজ বাংলা বিভাগের সঙ্গে একটা বেশিরভাগ জড়িয়েছিলেন। কিন্তু মহারাজ শুধুমাত্র বাংলা বিভাগে ছিলেন না, কারণ তিনি কলেজের অভিভাবক ছিলেন। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ছেলেদের এসে অনেক সময় মনে হতে পারে ওটা, কিন্তু থার্ড ইয়ার বা পিজিতে ছেলেদের সেটা মনে হয় না। কারণ বাংলা বিভাগ যখন প্রথম থেকেই মহারাজকে পেয়েছে, সেহেতু মহারাজের কাছে পেয়েছে, সেহেতু মহারাজের সম্পর্কে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। কিন্তু সেটা অন্যদের একটু সময় নেই। আমরা তো 2015 থেকে এসেই শুনছি যে মহারাজ চলে যাচ্ছে, নিয়ে যাবে। যাই হোক, সেই সংকট নিয়ে আমাদের জানি এমন একটা সময় মহারাজকে যেতে হচ্ছে, যে সময় বিদ্যামন্দিরের মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে প্রধান অঙ্গ যে ছাত্ররা তারাই নেই। মহারাজকে দেখেছি খুব কাছ থেকে কয়েক বছর ধরে। একটা মানুষ কতটা পরিশ্রম করতে পারে এবং অন্যকে নিয়ে কতটা পরিশ্রম করাতে পারে, বিরক্ত হয়েছি অনেক সময়, বিশেষ করে রাত্রেবেলা ক্লাস খাওয়ার পর। সেই সময় অনেকে গভীরভাবে ঘুমানোর সময়, গভীরভাবে আড্ডা মারার সময়, গভীরভাবে পড়াশোনা করার সময়। যাই হোক, যেতেই যখন হবে গেছি, আগে চলে গেছি, গিয়ে বসে আছি। ছুটির ব্যাপারে মহারাজ তো কখনোই দেবেন না। একবার আমার ছুটি মনে আছে আমার, যে মহারাজ ছুটির অ্যাপ্লিকেশনে সাইন করে দিয়েছেন, আমি সুপারিনটেন্ডেন্ট মহারাজকে সেটা জমাও দিয়ে দিয়েছি। পরে ডেকে বলছেন যে না না, বাড়ি যেতে হবে, জমা বাড়ি যাবে বলছে, তাহলে অতজনকে ছাড়া যাবে। ঠিক আছে, অবশ্য তারপরে মহারাজ যখনই আমার দরকার হয়েছে ছেড়েছেন, গেছি। আমার নিজের কথা যদি বলতে হয় তাহলে বলবো যে আমি আমার ঈশ্বর দর্শনের আগ্রহ কোনোকালই ছিল না। আর যতটুকু বর্তমান আমার মধ্যে ছিল, ওনার সান্নিধ্যে সেটা অনুভব রেখেছে। আর আমি আমার এই 22-23 বছরের জীবনে এত ভালো মানুষ আর দ্বিতীয়টি দেখিনি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেকবার খ্যাতির শীর্ষে পৌঁছেছে এবং মহারাজ এখন অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে মহারাজের দিকে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। কি হবে না হবে সে তো ভবিষ্যৎ বলতে পারবে, সময় বলবে। কিন্তু এতদিন এই প্রতিষ্ঠানে থাকার সুবাদে, মহারাজের কাছাকাছি থাকার সুবাদে এটুকু বলতে পারি যে খারাপ কিছু হবে না, এটুকু হবে ভালোই। স্বামী মহারাজ সবসময় ছাত্রদের কথা ভেবেই কোনো সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রদের পক্ষে বা বিপক্ষে যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এটা ছাত্রদের মঙ্গলের কথা ভেবেই নিয়েছেন। সঞ্জয় মহারাজ যত বেশি নাম করে ভক্তদের, তার চেয়ে অনেক বেশি করে ছাত্রদের। মানব সেবার মধ্যে দিয়ে ঈশ্বর সেবা, কিন্তু তার তো একটা মাধ্যম চাই। মহারাজের মধ্যে সেটা ছাত্ররাই। এটুকুই বলে শেষ করবো। মহারাজের সুস্থতা কামনা করি। উজ্জ্বল মণ্ডলকে ধন্যবাদ। এরপরে ডেকে নেব আমাদের ভিন রাজ্যের একজন বন্ধু, যে আমাদের সঙ্গে গত 3 বছর ধরে আছে। ওনার নামে তৃতীয় বর্ষের ছাত্র, স্নাতক। সবাইকে শুভকামনা জানাই। আমি আজ এখন আপনাদের সঙ্গে আমার ওয়েস্ট বেঙ্গলের কাটানো দিনগুলির অভিজ্ঞতা ভাগ করে দিতে চলেছি।
ঠাকুর মা এবং স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি। স্বামীজির জীবন থেকে একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করা যাক, যে আলোচিত ঘটনার মাধ্যমে আমাদের অন্তরের দেবত্ব জাগ্রত হবে। আমি এটা ইংলিশে পড়ছি। Once during a lesson, the teacher suddenly asked Naren and his friends, who were talking amongst themselves, to repeat what he had been saying. All were silent, but Naren, having the power to double his mind, was able to listen to the lesson while he amused the boys. He answered correctly all the questions put to him. The teacher then asked who had been talking during the lesson and would not believe the boys when they pointed to Naren. Teachers would find it difficult to tackle such a student. তো এখানে আসার আগে একটা বিশেষ ব্যাপারে আমি খুবই চিন্তিত ছিলাম যে আমি এখানে এসে বাংলা ভাষাটাকে কতদিনে রপ্ত করতে পারব। তাই যখন আমি এখানে অ্যাডমিশনের জন্য আসি, প্রিন্সিপাল মহারাজকে আমার প্রথম প্রশ্ন ছিল, মহারাজ আমি শুনেছি এখানে ক্লাসে বাংলায় পড়ানো হয়। তো মহারাজ প্রত্যুত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি ওনাদেরকে বলে দেব ইংলিশে তোমার ক্লাস দিতে। এটা শুনে আমি সব থেকে বেশি আশ্বস্ত হয়েছিলাম। সৌভাগ্যক্রমে আমার ক্লাসমেট ও রুমমেটদের সহযোগিতায় 3 থেকে 5 মাসের মধ্যেই আমি বাংলা শিখে ফেলি। আমার বন্ধুরা যারা এখন আমার ভাই হয়ে গেছে, আমার কলেজের হোস্টেল স্টাফ দাদারা যারা আমার বিদ্যালয়ের জীবনকে আরো সহজ বানিয়েছে, আমার পূজনীয় শিক্ষকরা যারা সর্বদা পড়াশোনায় আন্তরিক সাহায্য করেছে, পূজনীয় মহারাজরা যারা বিদ্যামন্দির সহ পৃথিবীর সর্বত্র শান্তি ও পবিত্রতা বাতাবরণ বজায় রেখেছে, এবং অবশ্যই প্রিন্সিপাল মহারাজ যিনি সর্বদা আমায় মোরাল সাপোর্ট জুগিয়েছেন। এনাদের সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। এখন আমি একটি ছোট করে একটা ফেয়ারওয়েল স্পিচ দেব, যেটা আমরা স্টুডেন্ট কালেক্টিভলি তৈরি করেছে। Speaking on farewell is very hard, and it is harder when it is about a person whom we revere so much. Words fail us. We are overcome with emotions. Dear Maharaj, you are an epitome of sincerity. Your commitment to work, dedication to duty, and devotion to institution is unparalleled. This day is evoking mixed emotions. On one hand, we are overwhelmed that we won't be getting your association here, but on the other hand, it's true that you are just an instrument of Sri Ramakrishna, bringing more good for the society wherever you go, and that your blessing will always be here. Your amiable nature has made you so lovable. Your counsel instilled confidence in the staffs. Your only presence evoked a feeling of motivation. Your departure will create a void which can never be filled. We wish you a healthy life. We consider ourselves lucky that we had the opportunity to be under your guidance. Thank you so much, Maharaj, for motivating, guiding, and encouraging us throughout this year. Dhanyabad. ওনাকে আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ জানাই। এরপরে আমি ডেকে নেব সায়ন্কাল লাহিড়ী, স্নাতক 3য় বর্ষ ইংলিশ বিভাগের ছাত্র। এখানে উপস্থিত সকল মহারাজকে আমার প্রণাম, আর বাকি যারা রয়েছে সকলকে সবাই আমন্ত্রণ জানাচ্ছি। আজ এমন এক বিচিত্র পরিস্থিতির সম্মুখীন হয়েছি
বলার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত এখানে উপস্থিত কারোর এর দীর্ঘ বক্তৃতা শোনার আগ্রহ উৎসাহ কোনোটাই নেই। কারণ সত্যি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বা আমাদের বক্তৃতা শোনার জন্য নয়, বরং মহারাজ থেকেই শোনার জন্য। তাই প্রথমে আশ্বাস দিলেন কি বেশি সময় নেব না। স্বামীজি এখানে লিখছেন যে একজন মানুষের মহত্ব কতটা সেটা দেখার জন্য পর্যবেক্ষণ করো প্রতিদিনের দৈনিক সামান্য সামান্য কাজগুলো তিনি কিভাবে করেন। কারণ জীবন প্রত্যেক মানুষকে কিছু না কিছু অপরচুনিটি দেয় যেখানে একজন খুব সামান্য মানুষও অসামান্য কাজ করতে পারে। মহারাজের ক্ষেত্রেও সেই একই কথা খাটে। আমি যদি বিদ্যামন্দিরের প্রথম ভর্তি হয়েছিলাম সেটাই দেখেছিলাম, আর এখনো দেখে বাইরে গিয়ে দেখে আসতে পারি যে মহারাজের অফিস এবং মহারাজের ঘর ঠিক কতটা গোছানো। তাই মহারাজ জীবনে বাটু মহারাজরা বলছিলেন যে ডিসিপ্লিন ও ম্যানেজমেন্ট সেটা যে কোথা থেকে এসেছে সেটা ঠিক বোঝা যায়। আর কিছুদিন আগে বিদ্যামন্দিরের খেলার মাঠের কথা অবশ্যই সবার মনে আছে, যেখানে আমরা খুব চিৎকারচন্ডী করছিলাম, মহারাজ খুব ফার্স্ট হয়েছে, এসে আরো চিৎকার বড় চিৎকার করলাম। যেদিন যখন পেনাল্টি শুট হচ্ছে তখন আমরা খুব চিৎকার করছিলাম, তারপর হঠাৎ করে মহারাজ চলে গেছিলেন, সবাই খুব ভালো ছেলে হয়ে গেল, সবাই চিৎকার থামিয়ে দেওয়া হলো এবং মহারাজ হঠাৎ করে দাঁড়িয়েছিলেন, পেছন হঠাৎ করে কি ধরে চিল্লাচ্ছিস কেন? তারপর আমরা ধ্বংস হয়ে গেলাম। আমি তো এসেছি তাই তোরা আরো বেশি করে চিল্লাতে পারিস তার জন্য, আর একটু উৎসাহ ছিল দেখি। তো সেইটা থেকে মহারাজের বিদ্যামন্দিরের প্যাশনটা যদি বোঝা যায়। দ্বিতীয় আরেকটা কথা বলবো, এটা ভার্গব মহারাজের ক্ষেত্রেও প্রিন্সিপাল মহারাজ এবং ভার্গব মহারাজ দুজনেই দে হ্যাভ দ্য বেস্ট মাইন্ডস ইন দ্য ওয়ার্ল্ড। এত প্রাণমূলক ভাবে কাউকে হাসতে আমি দেখিনি। এই দুজন হাসলে সত্যি মন ভালো হয়ে যায়। এখন মনে আছে কিছুদিন আগে মহারাজের সাথে দেখা হচ্ছে, খুব ব্যস্ত করার সাথে কথা বলছেন, ফোনে কথা বলছেন, হয়তো কথা বলার সময় নেই, কিন্তু কোনোভাবে দেখে একবার অন্তত হেসেছে। এবং জীবনে সেই দিন হয়তো খুব টেনশন হচ্ছিল, কিছু একটা মন ভালো নেই, কিন্তু মহারাজের হাসা দেখে সত্যি অনেক টেনশন কমে গেছে। আরেকটা কথা বলে শেষ করবো, যে যারা একটু বিহেভিয়ারাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে তারা জানেন যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে দ্য আর্ট অফ সেইং নো এটা একটা খুব বিশাল বড় ট্যালেন্ট। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা খুব বিখ্যাত বই আছে, লার্ন টু সে নো when you want to say no। মহারাজের একটা ইউনিক ট্যালেন্ট আছে, উনি হাসতে হাসতে কাউকে নাম বলতে পারেন এবং তাকে কোনো রকম অফেন্ড না করে। ফার্স্ট ইয়ার আমার মনে আছে যে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা মোটামুটি ভালোই হয়েছিল, তো স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল, সেখানে যাওয়ার কথা ছিল। তো একই দিনে শনিবার ছিল, তো আমি মহারাজের কাছে গেছি যে মহারাজ বাড়ি যাবো, হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাড়ি চলে যাবো। এবার কিন্তু প্রবলেম হচ্ছে সেই একই দিনে আমাদের সর্ববৃহৎ লেকচারটা ছিল এবং সেটা সবার জন্য কম্পালসারি ছিল, আর অনুষ্ঠানটা ছিল 4:30। মহারাজ বললাম ওই লেকচারটা কি আমি স্কিপ করে যেতে পারি, একটু আগে ক্লাসটা করে চলে যাবো। তোমার বলছি না, যাওয়া যাবে না। তারপর আমি কি বলবো, আমার শেষ অস্ত্র সেটাই বললাম যে হেড স্যারকে যে ফোন করে বলেছেন, রিকোয়েস্ট করেছেন যদি যাওয়া যায়। তো মহারাজ হঠাৎ করে এসে বলতে বলো হেড স্যারের সাথে তোমাদের খুব ভালো সম্পর্ক আছে। তার মানে এটা একটা পজিটিভ সাইন। বলে হ্যাঁ হ্যাঁ হেড স্যার খুব পছন্দ করেন, মাঝে মাঝে ফোন করেন। বুঝলো তাহলে কোনো প্রবলেম নেই, হেড স্যারকে ফোন করে বলে দাও অনুষ্ঠানটা 1 ঘন্টা পিছিয়ে দিতে, তাহলে তুমি লেকচারটা শুনে তাহলে চলে যেতে পারবে। তো সেই দিন আমি বুঝিনি, কিন্তু মহারাজ সেদিন আটকে ছিলেন বলে আমার সেই স্পিচটা শোনার অবকাশ হয়েছিল এবং যেটা আমার বিদ্যামন্দির লাইফের সব থেকে ভালো একটা মুহূর্তের মধ্যে একটা। তো মহারাজ চলে যাচ্ছেন হঠাৎ করে, আমাদের সত্যি অনেক দুঃখ হচ্ছে, কিন্তু একটা আবার স্বার্থপরের শোনাবেন যে একটা আশা রয়েছে অবশ্যই আমার, কারণ করে এই সেবাটা রয়েছে আমাদের ভবিষ্যতে থাকবে জানেন, দেখা যাবে। নমস্কার, ধন্যবাদ সবাই। আপনাকে ধন্যবাদ। এবার ডেকে নেবো অনন্যা বিরাটকে কিছু বলবেন। ঠাকুরমার স্বামীজিকে প্রণাম, উপস্থিত মহারাজদেরকে প্রণাম, বন্ধু এবং দাদাদেরকে ভালোবাসা। আমি কিছু কথা বলবো, মহারাজের কাছ থেকে কি কি শিখতে পেরেছি বা শেখার চেষ্টা করেছি সেই সম্পর্কে কিছু বলবো। প্রথম কথা, মহারাজ যে উচ্চতার মানুষ তাকে বোঝার জন্য যতটুকু মস্তিষ্কের দরকার হয় সেটুকু হয়তো আমার নেই, কিন্তু তাও কিছু কিছু জিনিস শিখেছি সেটা বলবো। প্রথমত মহারাজ যে অমানবিক পরিশ্রম করেন সেইটুকু থেকে শিখতে পারি যে আমরা একটুতেই হাঁপিয়ে পড়ি। মহারাজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর
সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর রাত 11টায় ক্লাস নিচ্ছেন। একটা ঘটনা খুব মনে পড়ছে, সেদিন মহারাজ দিল্লি থেকে ফিরেছেন, তেজস্বনন্দ হলে আগুন লেগেছে। কি সুন্দরভাবে ওই ইঞ্জিনিয়ার সাহেবটাকেও ম্যানেজমেন্ট করেছিলেন, ওটা দেখার সৌভাগ্য হয়েছিল। তো সেখান থেকে আমরা ছোট ছোট ক্ষেত্রে কিছু আটকে পড়ি কিছু কাজ করার জন্য, কিন্তু এত বড় ডিজাস্টারগুলোকে কিভাবে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে হয় ওটা মহারাজের কাছ থেকে শিখেছি না, শেখার চেষ্টা করেছি। দ্বিতীয়ত যেটা বলবো, খেলার মাঠে মহারাজকে আমি অনেকটা দেখেছি খেলাধুলা যেদিন করি, তো সেখানে মহারাজকে একটা জিনিস বলতে বারবার লক্ষ্য করেছি, ডিফেন্সটা ভালো করে দিতে। তো মহারাজ হয়তো ডিফেন্সটা সব থেকে বেশি জোর দেওয়ার জন্য বলেন, শুধুমাত্র খেলার মাঠে নয়, হয়তো প্রত্যেকটা মুহূর্তে যাতে প্রত্যেকটা পরিস্থিতিকে কিভাবে ডিফেন্স করতে পারি সেটা শেখানোর চেষ্টা করেন। তাছাড়া আর দু একটা জায়গা বলবো, খুব শরীর খারাপ হলে প্রত্যেকটা ছেলের মহারাজ যেভাবে পাশে থাকেন, আমার একবার হয়েছিল তো দেখার সুযোগ আছে, রাতের বেলা মহারাজ এসে আমার ঘাটে বসেছেন করে, এগুলো জাস্ট বাবা জানেন আর কি একজন প্রিন্সিপাল মহারাজের কাছ থেকে, সেগুলো সত্যি খুব উদারতার পরিচয়। তো আর কিছু তেমন বলার নেই, মানে এমন একজন লোক, ওনাকে বলা মানে নিজেকে ছোট করা আর কি, ওনার ব্যক্তিত্বকে প্রকাশ করা মানে নিজেকে ছোট করা। চাইলে একটা কবিতা বলুন, কত অজানারে জানাইলে তুমি, কত দূরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। প্রণাম। আমলাকে জানাই ধন্যবাদ। আজকে বক্তাদের মধ্যে সবচেয়ে ছোট যে তাকে এবার ডেকে দেব, নাটক প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্র সূর্য গণপতি। প্রথমেই ঠাকুরমা স্বামীজির চরণে আমার আকর্ষিত প্রণাম, উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের আমার সশ্রদ্ধ প্রণাম, এবং উপস্থিত দাদাদের এবং সমবয়স্ক বন্ধুদের আমার ভালোবাসা। প্রথমেই একটা কথা বলি যে কবি বলেছেন যে কি গাবো আমি কি শোনাবো আজই আনন্দ ধামে। সত্যি এই বিদায়কালীন অনুষ্ঠানটা আমার তো আসলে বিদায়কাল মনে হচ্ছে না, আমার একটা বেশ আনন্দের রেশটার মুহূর্ত মনে হচ্ছে। তাই এই আনন্দধাম উপস্থিত থেকে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এবং আজকে একটা খুব মজার কথা মনে পড়ছে, আজকে আস্তে আস্তে মহারাজ বলছিলেন দেখেন ছাতাটা হাতটা সোজা হাত থেকে ফসকে যায়। আজকে যখন মহারাজকে উপহার দেওয়া হলো পাকা হাত দেওয়া ছাতা, আর যাক মহারাজের একটা ইচ্ছা পূরণ হলো তখন। তবে বেশি কথা বলবো না, ভার্গব মহারাজের যে সুললিত ভাষা সেটা আমাদের মন্ত্রমুগ্ধ করেছে, আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম। এবং অবশ্য আর বেশি গৌরচন্দ্রিকা না করে আমি সরাসরি কথায় আসবো। আমি একটা কবিতা লিখেছি, সেটা এই মুহূর্তে শোনাবো বলে নয়, তবে আমার শোনাতে ইচ্ছা করছে, তাই মহারাজের জন্য। কবিতার নাম দিয়েছি বাণী। একদম রাতে উঠিয়া আমি বসিল খুলিয়া দ্বার, আসিল আভা ধর্ম দিয়ে হইল আধার পার। বাহিরে শাখে কুসুম করি ফুটিল খুলিয়া লাজ, রবির কলে আপন খুলি সাজিল নূতন সাজ। এমন সময় শালিক আসে জুড়িল তাহার গান, নূতন প্রাপে নূতন সুরে বাজিয়া উঠিল গান। বকুল তলার দলিত দলের ব্যথিত গন্ধ তুলি, আসিল বাতাস দরজা দিয়া পর্দা উঠিল তুলি। বাতাস মনে কহিল আসি শীতল পরশ দিয়া, একলা মনের আসা যাওয়া লাভ কি ভাবিয়া। মাঝের যেটুক সময় মোদের স্বপন স্বপন খেলা, ছুটিলে স্বপন দেখিবে ওগো আলোকপূর্ণ বেলা। এটুক সময় খুইয়ে গেল পরের নাকি কাঁদো, কান্না শেষে দেখবে ওগো সময় পাইল মতো। জগৎ তোমার নয় হে আপন, জীবন তুমি ছাড়া, আপনারে কালে জানিলে তুমি হইবে বাঁধন হারা। পরের লাগি আর না কাঁদি জীবন উজাড় করি, বিলাও নিজের পরের তরে জীবন উঠিলে করি। হইয়া অবাক কঠিন শেষে
গগনের ঘোড়ার নবে সুস্বপনের খুঁজি। কবে গো বন্ধু নিজেরে জানি, নিজেরে উঠিব নিজেরে বুঝি। পুনরায় মনে গভীর বাতাস, এলিয়া দীর্ঘশ্বাস। ভোগের লাগে ছুটিও না আর, হইবে জীবন নাশ। নিজেরে জানি, নিজেরে বুঝি, নিজেরে ধন্য মানি। নিজেরে পূর্ণ করো হে বন্ধু, অমূল্য দেখবানি। ধন্যবাদ। আমাদের সকলের পক্ষ থেকে সুযোগে জানাই ধন্যবাদ। এরপর ডেকে নেব আজকে আমাদের ছাত্রদের মধ্যে শেষ বক্তা, আমার আজকের সহসঞ্চালক ঠাকুরমা স্বামী চিত্তরঞ্জনের প্রণাম জানাই। আজকে এমন একটা দিনে বলতে দেওয়া হয়েছে, মানে এটা খুবই অনুপ্রেরিত এবং আমার এখানে থাকাও খুব অনুপ্রেরিত। ঠিক আছে, এবার আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো যে মানে এরকম একটা দিন যে দেখে যেতে হবে বিদ্যা মন্দিরে, সেটা আর কি সত্যি ভাবতে পারিনি। আমি তো ভাবতেই পারিনি, দাদারাও যেরকম বলে গেল। একটা স্কুলের একটা ঘটনার কথা এর সঙ্গে টানবো, যে স্কুলে আমাদের একজন স্যার বলতেন যে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে বলতেন, যে বিশ্ব উষ্ণায়ন কোনো অসুবিধা নেই। আমরা যখন ছোট ছিলাম আমরাও শুনে আসছি যে বিশ্ব উষ্ণায়ন হবে, কিন্তু এখনো হয়নি। ওদেরও কোনো অসুবিধা নেই, তোরাও যখন আমার জায়গায় বসে পড়াবি তোরাও একই কথা বলবি যে বিশ্ব উষ্ণায়ন হবে, কিন্তু হবে না। কিন্তু 2020 সালটা বা কিছুদিন এমন যাচ্ছে যে সমস্ত দুর্যোগই ঘটে গেল। বিশ্ব উষ্ণায়ন হওয়ার কথা ছিল, শুনে আসছিলাম, হয়ে গেল। একটা অতিমারি সেটা চলছে, আর আরেকটা যেটা শুনে আসছিল দাদারা 2015 থেকে, সেটাও হয়ে গেল। সমস্ত দুর্ঘটনায় নির্বাচন করছে। এবার সেই রকমই একটা দুর্ঘটনা কি আমি জানি না, যাই হোক আর কি, কিন্তু মানে আমাদের ছাত্রদের তরফ থেকে আশা করি সবাই ব্যস্ত, এবং আমরা যে সমস্ত ছাত্ররা বাড়িতে আছি তাদের মধ্যে অনেকেরই মানে এটা দুঃখ রয়ে গেল যে মহারাজ এইভাবে চলে গেলে আর কি, আমাদের ছেড়ে আর কি। যাই হোক, অন্য জায়গায় গেলেন, কিন্তু মানে সবার মধ্যে একটা দুঃখ রয়েই যাবে যে মহারাজকে আমরা আর সেই অর্থে পাবো না। আর সেক্ষেত্রে মহারাজের হয়তো অতটা দুঃখ হবে না, কারণ উনি যেহেতু সন্ন্যাসী, স্বভাবতই ওনার ততটা দুঃখ হওয়ার কথা নয়। কিন্তু ছাত্রদের যা মনের অবস্থা আমি দাদাদের দেখছি, আমরা হয়তো ততটা বুঝতে পারবো না যারা সরাসরি মহারাজের সঙ্গে সেই অর্থে কাজ করিনি, কিন্তু যে সমস্ত বাংলা বিভাগের দাদারা যে মনের অবস্থা তাদের, সে আমি বুঝতে পারছি। মানে এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, সেটা হলো আমি সরাসরি মহারাজের থেকে কখনো শিক্ষা গ্রহণ করিনি, কিন্তু আমি একটা মজার ঘটনা ঘটেছিলাম। আমি যখন প্রথম বিদ্যা মন্দিরে আসি তখন আমি দেখি যে 11টার পরেও আমি স্টাডিতে ঘুমিয়ে পড়তাম বলে পড়তে পড়তে তেমন একটা ঘুম না অটোমেটিক যায়। এবার সেদিন ওই ঘুমের তন্দ্রা ভাঙার কারণে আমি একটু ঘুরতে পেরেছিলাম যাতে ঘুম না আসে। তখন দেখি রাত 11টার সময় পরে ক্লাস হচ্ছে। আমি ভাবলাম এখন কে ক্লাস, তখন জানতে পারি যে মহারাজ সারাদিনের অত পরিশ্রমের পরেও ক্লাস নিচ্ছেন, এবং আমি মানে লুকিয়ে লুকিয়ে পুরো ক্লাসটা শুনেছিলাম। এবং সেই ক্লাসের বিষয় ছিল রাধা বিবাহ। সেদিন মহারাজ ওই সম্পদা বলে পড়াচ্ছিলেন। তা সেই রকমই মানে যখন কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন রাধা বলছে কৃষ্ণকে যে তুমি কিরকম নির্মোহী, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এখন বিদ্যামন্দিরের অবস্থা আমার মনে হয় সেই রকম, কিন্তু সবসময় কৃষ্ণ নিজের লীলাভূমি ছেড়ে কর্মভূমিতে যাচ্ছিলেন। এবার কোনটা লীলাভূমি কোনটা কর্মভূমি এক্ষেত্রে আমি জানি না, কিন্তু ছাত্ররা আমার মনে হয় খুবই ব্যথিত, এবং মহারাজ তার স্বভাব বসে এবং তার সাধনা বসে নির্মোহী। আমাদের দুঃখ যাই হোক না কেন, আমরা মহারাজের সার্বিক সফলতা এবং তার সাধন জীবনের সফলতা কামনা করি, এবং আমরা কিছু করতে চাই না। দিকে জানাই ধন্যবাদ। এরপরে আমরা ডেকে দেব যাহাকে ইংরেজিতে বলে ম্যান অফ দ্য ডে, সঞ্জীব মহারাজকে বলার জন্য। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণ। আমাদের শ্রদ্ধেয় বর্তমান উপাধ্যক্ষ মহারাজ, যিনি উত্তর থেকে দায়িত্ব নেবেন আগামী পরশুদিন, এবং অন্যান্য মহারাজেরা,
প্রিয় ছাত্রী, যারা ছাত্রাবাস কর্মী রয়েছেন বলে তাদের আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই সবাই। একটা জিনিস আমার একটু নিজের আপত্তির জায়গা থাকেই আছে, সেটা হচ্ছে আমি জাতীয় বিদ্যালয়ের আমার বাবার মনে হয় যে আপনাকে আপত্তি জানিয়েছিলাম যে এটাকে একটু কিরকম একটা লাগে আর কি, যে ছাত্ররা বিদ্যালয়ের থেকে আবার কি ঠিক আছে, এখন কিছু কিছু উপলব্ধে ঢেকে গেলার ব্যাপার থাকে, উপায় থাকে না, এটাও সেই রকম। অনেক কথা বলা হলো, অনেকেই অনেক কিছু বললো। শ্রদ্ধেয় উপাধ্যক্ষ মহারাজ বলেছেন, বিজ্ঞপ্তিটা আমি আগেই দেখে নিয়েছিলাম, আমি বলেছেন তুমি আমার সঙ্গে কি লিখে একবার দেখিও, দেখলাম অনেক কিছু লিখেছেন খুব সুন্দর করে। নিশ্চয়ই সেই ঘটনা মানে কোনো ঘটনার সূত্রে লিখেছেন। একটা জিনিস আমার নিজের ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, তোমরা যেহেতু এখানে উপস্থিত আছো এবং মহারাজেরা উপস্থিত আছেন, সেটা হচ্ছে এই যে যে কোনো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠানে, আমি এটা শান্তিভবনের ছেলেদেরও বলেছিলাম, যে কোনো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে সেই প্রতিষ্ঠানটা চলে একটা আদর্শের ভিত্তিতে। তোমরা যারা পড়াশোনা করছো তোমরা আরো সহজে এটা বুঝতে পারবে যে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিষয়গুলোতে এখন মানববিদ্যা হিউম্যানিটিসের এটা হয়েছে আসছে। একটা পার্ট থাকে, অংশ থাকে যেটা থিওরিটিক্যাল, আরেকটা থাকে প্র্যাকটিক্যাল, একেবারে হ্যান্ডস অন এক্সপেরিমেন্টেশন। কিন্তু এই হ্যান্ডস অন এক্সপেরিমেন্টেশন অর্থাৎ হাতে নাতে কাজ করা, এটার পেছনে কিন্তু একটা থিওরিটিক্যাল নলেজ দরকার পড়ে, না হলে কিন্তু হয় না। যদিও ভাষা শিক্ষার ক্ষেত্রে বলা হয় ফাংশনাল অ্যাপ্রোচের কথা, কিন্তু সেখানেও একটা তত্ত্ব থাকে। এই তত্ত্বটাই আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যে কোনো বিদ্যা প্রয়োগ। প্রতিষ্ঠানের পরিচালনা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একই কথা। রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠানগুলো কোনো প্রতিষ্ঠানও হয়তো কম বেশি পায়, কিন্তু আজকের যুগে অনেক সময় দেখি অনেক প্রতিষ্ঠান, সে পেশাদারী প্রতিষ্ঠান হোক বা সেবাব্রত প্রতিষ্ঠান হোক, তাদের আদর্শটা ঠিকঠাক নির্মিত হয় না, কাজে নামে তারা, কিন্তু সেখানে লাভটা অনেক বেশি গুরুত্ব পায়। কিন্তু রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানে একটা আদর্শ থাকে, পেছনে একটা বড় আদর্শ থাকে, এবং এটা তোমরা যে কোনো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠানে যাও, ভবিষ্যতে নিশ্চয়ই যাবে, দেখবে এটা সত্যি। এই আদর্শটা খুব মানে বড় প্রেরণার কাজ করে। কিভাবে করে? প্রথমত যারা এই আদর্শটাকে বাস্তবে রূপায়ণ করছে, তাদের জীবনে এই আদর্শটা বাহিত হতে থাকে। যদি তারা কখনো সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যান, তাহলে কিন্তু তাদের কাজটাও গোলমালে পড়ে যান। দ্বিতীয়ত, ওই আদর্শটাকে বাস্তবে রূপায়িত করা হয় যেখানে বা যাদেরকে কেন্দ্র করে, তাদেরও কিন্তু বুঝতে হয় ওই আদর্শের মহিমা, পূর্ণরূপে না হলে আংশিক। অর্থাৎ রামকৃষ্ণ মিশনের একটি প্রতিষ্ঠান, সে তার যারা সন্ন্যাসী, ব্রহ্মচারী বা স্বেচ্ছাসেবক, তাদের মধ্যে এই ভাবনাটা ঢুকিয়ে দেয় যে তুমি যে কাজ করছো তার পেছনে একটা আদর্শ আছে, এই আদর্শটাকে তোমাকে মাথায় রাখতে হবে। আবার যাদের জন্য সে কাজ করছে, সে হসপিটালে রোগী হন, রিলিফ ডিজাস্টারের সময় আত্মমানুষ হন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হন, মঠে মন্দিরের ভক্ত শুভানুধ্যায়ী হন, ক্রেতা হন বিভিন্ন সেলস কাউন্টারে, তাদের মধ্যে ঢুকিয়ে দেন যে আপনার কাছেও আসলে আমরা একটা আদর্শ পৌঁছে দিচ্ছি, এবং সেটা কিন্তু তোমাকে বা আপনাকে গ্রহণ করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। এই দুটো যখন সবচেয়ে ভালোভাবে চলে, তখন কিন্তু প্রতিষ্ঠানকে কোন দুটো
যারা এই আদর্শটাকে বাস্তবে রূপায়ণের চেষ্টা করছে তাদের মধ্যে এই আদর্শটাকে বহন করার কাজ এক। দুই, যাদের জন্য কাজ করা হচ্ছে তাদের আদর্শটাকে গ্রহণ করার কাজ। এই একটা হচ্ছে ক্যারি করা, আরেকটা হচ্ছে অ্যাকসেপ্ট করা, রিসিভ করা। একজন হচ্ছে টেকারের জায়গায়, নেওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে, আরেকজন দেওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে। এইটা রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মঠ মিশন তার জন্মাবধি এই জিনিসটা করে এসেছে। আজকে বিদ্যা মন্দিরে যা কিছু তোমরা দেখছো, এটা বিদ্যা মন্দিরের ক্ষেত্রে নতুন নয়। আমি মহারাজদের অনেক সময় বলেছি, বিদ্যা মন্দিরের ইতিহাস নিয়ে যখন নাড়াচাড়া করেছি তখন দেখেছি প্রথম থেকে বিদ্যা মন্দিরের ইতিহাসে কত উজ্জ্বল অধ্যায় আছে, এবং সেই উজ্জ্বল অধ্যায় নির্মিত হয়েছে বহুজনের চেষ্টায়। এই যে বহুজনের চেষ্টায় নির্মিত হয়েছে, সেখানে মানুষগুলোর গুরুত্বটা তত বেশি নয়, গুরুত্বটা আদর্শ। এখানে তোমরা প্রশ্ন করতেই পারো যে মহারাজ, মানুষগুলো যদি না থাকতো আদর্শটাকে বহন করতো কে? নিঃসন্দেহে সত্যি কথা। আসলে মানুষগুলোর গুরুত্ব এইখানে আছে যে তারা আদর্শটাকে বহন করছে, রূপায়িত করছে। এখানে মানুষগুলোর গুরুত্ব আছে। কিন্তু সেটা যদি মানুষগুলো ভুলে যায় তাহলে সমস্যা আছে। আমি অনেক সময় মজা করে বলতাম যে কোনোদিন চাঁদ বা পৃথিবী যদি মনে করে আলোটা তাপ এবং সূর্যকে অস্বীকার করে, তাহলে প্রবলেম আছে। আলোটা সূর্য, নিশ্চয়ই পৃথিবী সেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছে, খুবই সত্যিকার। কিন্তু আলোটা সূর্যের, এটা যেন বলা আমরা ভুলে না যাই। রামকৃষ্ণ মঠ মিশনের এই আদর্শ, রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ এই পুণ্যত্রয়ীর থেকে উদ্ভূত হয়েছে, এবং বিদ্যা মন্দিরের মতন প্রতিষ্ঠান, নরেন্দ্রপুরের মতন প্রতিষ্ঠান সবাই এটা বহন করে চলেছে, এটাকে রূপায়িত করে চলেছে, এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে তোমরা বলতেই পারো যে হ্যাঁ মহারাজ, আপনার প্রশংসা করা হচ্ছে, আর আপনি সাথে সাথে বললেন যে বাবা তোমরা আমার প্রশংসা করলে আমি কি আনন্দ পাচ্ছি। দেখো মজাটা কি জানো, প্রশংসা নিশ্চয়ই হবে। আমার একটা কথা খুব ভালো মনে হয়, সেটা হচ্ছে নিন্দা আর প্রশংসা দুটোকে মাথায় রাখতে, দুটোই যে অ্যাবসলিউটলি ট্রু এই বাস্তব জগতে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। বাংলার ছাত্ররা বা অন্য কেউ আমার কাছে হয়তো শুনে থাকতে পারে একটা ঘটনা, এটা আমি খুব বলি, বহু জায়গায় বলি, মহারাজদেরও হয়তো কখনো বলেছি। এই যে প্রাপ্তি আর অপ্রাপ্তি দুটো পর হবে, কোনোটাতেই মানে খুব বেশি চিন্তিত বা আনন্দিত বা উত্তেজিত বা উদ্বিগ্ন হয়ে চলে না। আমি প্রথমবার ভাইস প্রিন্সিপাল মহারাজ বললেন না যে আমি ন্যাকের মেম্বার, তার প্রথমবার আমি ন্যাকের অ্যাপিলস কমিটির মেম্বার বলছিলাম, সেটা 2015 সালের কথা। তো গিয়েছি অ্যাপিলস কমিটির মিটিংয়ে। অ্যাপিলস কমিটি ন্যাকের একটা অদ্ভুত ধরনের কমিটি। ওই পার্টিকুলার সময়টায় আমাদের একটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী কাজ করতে হচ্ছে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের মধ্যে এক্স্যাক্টলি যা আদালতের একটি নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করতে হচ্ছে। তা আমরা গিয়েছি 4 জন মেম্বার। ব্যাংকের যারা বড় বড় মানে ডিরেক্টর, যে তোমরা দেখেছো কেউ ডক্টর ডিপি সিং, এখন তিনি চেয়ারম্যান, আমাদের এখানে এসে কনভোকেশন অ্যাড্রেসও দিয়েছিলেন, উনি তখন ডিরেক্টর ছিলেন। উনি আরো যারা অ্যাডভাইজার, তারা তো একবারে ব্যাঙ্গালোরে অফিস। তা আমরা গিয়েছি, সে আমাদেরকে একবারে সেই ডিরেক্টর, তারপর ডেপুটি ডিরেক্টর, অ্যাডভাইজার সব চা এনে দিচ্ছে। এবার মানে সব অন্য স্টাফরা তারাই চা এনে দিচ্ছে বারবার। এটা বুঝতে পারছি যে আপনার কেউ কেটা। আমার বেশ মজাও লাগছে যে বাবা, এরা মাঝে মধ্যে বলছে আপনারা চা এনে দেওয়া না, ঠিক আছে বলে সব সময় যত্ন আপনি খাওয়ার সময় খাবার এগিয়ে দিচ্ছে, সে বিরাট ব্যাপার। এটা মজাটা হচ্ছিল, এটা ওটা ছিল আমার এখন মনে আছে, ওটা মঙ্গলবার সকালবেলা গিয়েছি বাড়িতে। ইম্পর্টেন্ট পার্সন কত চিন্তা করো, কত ভিআইপি। সকালবেলা এখান থেকে ফ্লাইটে গিয়েছি, ওখান থেকে গাড়ি করে নিয়ে গেছে, আবার গাড়ি করে পৌঁছে দিয়ে আবার ফ্লাইট করে রাত্রিবেলা ফিরে চলে গিয়েছি।
খুব মানে বড় ধরনের মান্যতা পেয়ে এবং দারুণ ব্যাপার, খুব আমার সারাদিনটা দারুণ মজা লেগেছে। মিটিংয়ে যতটা বিষয়টা নিয়ে মজা লেগেছে তার চেয়ে ওই সব ব্যাপার স্যাপার দেখে না আমার খুব মজা লেগেছে। পরের দিন আমাদের বিকাশ ভবনে যেতে হয়, তোমরা জানো, আমি মজা করে বলি বিকাশ ভবন হচ্ছে আমাদের তীর্থ। সপ্তাহে একদিন, সপ্তাহে দুদিন যেতে হয়। পরের দিন বিকাশ ভবনে যেতে হয়, মানিক বাবু তখন আমার সঙ্গে যেতে। পরের দিন একটা কাজে বুধবার ছিল বিকাশ ভবন জন্য, বিকাশ ভবন গিয়েছি। তখনও জানতাম না যে বিকাশ ভবনের যে সেকশনে আমরা যাবো সেখানে একটা নতুন নিয়ম চালু হয়েছে, যে ওই সেকশনের যারা অফিসার বা মানে কাজকর্ম করেন আধিকারিক, তাদের সঙ্গে দেখা করতে গেলে দুপুর 12টা থেকে 1টা এবং 3টে থেকে 4টে এই টাইমের মধ্যে দেখা হবে। আর তার মাঝে দেখা করা যাবে না। আগে কিন্তু তার মধ্যে দেখা করা যেত, আমরা দুজনে গড়গড় করে বিকাশ ভবনে উঠে গিয়ে ভাই পত্র নিয়ে সামনে দরজাটা দিয়ে ঢুকে যাচ্ছি। ও মা, কোথা থেকে একজন ভদ্রলোক যিনি ওখানে সমস্তটা পাহারার দেখাশোনা করেন, তিনি একেবারে তীরের মতন ছিটকে আমাদেরকে প্রায় ধাক্কা দিয়ে শুয়ে আমাদের সামনে দাঁড়িয়ে গেলেন। বেরোতে এখান থেকে, বেরো। চমকে গেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন না কি লেখা আছে? চোখ নেই আপনার, কোথায় লেখা আছে? ওদের সাইডে একটা ছোট্ট কাগজে লেখা আছে। তখন আমি বললাম যে আসলে তো জানি না যে এটা জানেন না, কাজকর্ম করে জানেন না, কি কাজ করেন? তখন আমার সঙ্গে অনেক বাবু ছিল, লেগে গেছে। বলছে আপনি মহারাজের সঙ্গে কথা বলছেন? মহারাজ প্রিন্সিপাল, আপনি জানেন? ও অনেক প্রিন্সিপাল দেখি, আমার এত অনেক বাবু লেগে গেছে, আমার এত হাসি পাচ্ছে। বাড়িতে বলে চলে বাড়িতে বলছে না, এরকম ভাবে কেন, আপনি চলুন আপনার ডিরেক্টরকে ডিপিআইকে গিয়ে আমার নালিশ করুন। তোমার গল্প বলছি, তারপর সরে চলে এলাম। ঠিক আছে, আর ঘন্টা তখন বাকি ছিল, আরেকটা দাঁড়িয়ে আছি ঘড়ি করে কোনো জয়েন্ট ডিরেক্টরে ঘরে গল্প করে আসবো। পানিটাকে বললাম গতকাল ম্যাকের ডিরেক্টর চা এনে দিয়েছে, আজকে বলেছে বেরিয়ে পার্থক্য নেই, তুমি রেখে যেও না। আসলে আমাদের স্বাভাবিকভাবেই সাধু সন্ন্যাসী বা বাইরের মানুষ কাজের ক্ষেত্রটা একই। তুমি যদি মনে করো আজকে তুমি প্রশংসা পেয়েছো, কালকে তুমি নিন্দা লাভ করতেই পারো, এবং নিশ্চিতভাবে আজকে যদি তুমি নিন্দা পাও, কালকেও তুমি প্রশংসা পেয়েছো, পেতেই পারো। স্বামীজি সন্ন্যাসী নীতির একটা খুব বিখ্যাত লাইন আছে, মহারাজরা জানেন, তোমরা পারলে পড়ে নিও। সেখানে এই কথাটি স্বামীজি চমৎকার বলেছেন, কেউ বা তোমার মালা পড়াইবে, কেউ বা তোমার পদক প্রহারিবে। পদক প্রহারিবে মানে এই দুটো শব্দের তাৎপর্য কি, যে নিন্দা প্রশংসা জীবনে আছে। সুতরাং যখন কোনোভাবে কেউ এই প্রশংসা দাবি উজাড় করে দেয়, তখন মনে হয় এটা প্রাপ্য হচ্ছে আসলে সেই আদর্শটা। এক, দুই, সেই আদর্শটাকে যারা বহন করছেন তাদের মধ্যে কারা? নিশ্চয়ই এই কলেজের একজন প্রিন্সিপাল ছিলেন, তারও কিছু কৃতিত্ব আছে। এই কলেজের আরো অনেক ভাইরা মহারাজরা ছিলেন, ভাইস প্রিন্সিপাল সহ, তাদের কৃতিত্ব আছে। শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রাবাস কর্মী সবার কৃতিত্ব আছে। প্রাক্তন ছাত্রদের কৃতিত্ব আছে, অভিভাবক বাবা মাদের কৃতিত্ব আছে, সবচেয়ে বড় কৃতিত্ব আছে ছাত্রদের। এবং আমার বারবার মনে হয়েছে বিদ্যামন্দিরের ছাত্র সম্পদ অতুলনীয় সম্পদ। বিদ্যামন্দিরে আমি যখন প্রথম এসেছিলাম 2000 সালে, তখন ছাত্রদের নিয়ে অনেক আতঙ্কের কথা শুনেছিলাম। এই কথাটা আজকে স্বীকার করে যেতে পারি। সেদিন যারা ছাত্র ছিলেন তারা খারাপ ছিলেন, বেইমান, কিন্তু বাইরে অনেক কথা রটিত হতো তখন, তার মধ্যে কিছু হয়তো সত্য থাকতো। সে সময়ের ছাত্ররা কেউ কেউ এখনো আছে বিদ্যামন্দিরের সন্ন্যাসী রূপে, এই সভাকক্ষেই আছে। কিন্তু আমার এসে কখনো তা মনে হয়নি, হয়তো উল্টোটাই হয়েছে। প্রথম দিকে ছাত্ররা আমাকে আতঙ্ক হিসেবে মনে করেছে। এবং আমার এখনো মনে আছে একটি ছাত্র, আমি তখন শ্রদ্ধা ভবনের সুপারিনটেন্ডেন্ট, ও বলেছিল যে শ্রদ্ধা, তখন একটা উচ্চ মাধ্যমিকের প্রবন্ধ ছিল অক্ষয় কুমার দত্তের, পল্লীগ্রামস্থ প্রজাদের দুরবস্থা। একটি ছাত্র আমাকে লিখে দেখিয়েছিল শ্রদ্ধা ভবনস্থ ছাত্রদের দুরবস্থা, এবং কি আতঙ্কের মধ্যে কি তারা দিন কাটায়, কি আশঙ্কার মধ্যে, তার একটা অসাধারণ বিস্তারিত
নিশ্চয়ই সেটার মধ্যে মজাটাই বেশি, সেটার একটা খুব চমৎকার ফিরিস্তি দিয়ে তারা লিখেছিল। পরবর্তীকালে সময় বদলেছে, বাইরের জগৎ বদলে গিয়েছে, কিন্তু এটা সত্যিকারের কথাই এই 20 বছরে বিদ্যামন্দিরের ছাত্র সমাজ নিঃসন্দেহে আমার কাছে খুব স্মরণীয় সম্পদ হয়ে রয়েছে। আমি এটা প্রত্যাশা করব যে নিশ্চয়ই তোমরা যারা এখন আছো, তোমরা ভবিষ্যতে এরকমই থাকবে, বাইরে যখন যাবে তখন এই পরিচয়টা বহন করবে, সৎ, পবিত্র, বিশ্বাসী, আত্মনির্ভর এবং না লোক দেখানো একজন মানুষ সংসারে খুব দরকার। দেখবে আমাদের সংসারটা যত কর্পোরেট কালচার আসছে তত অ্যাডভার্টাইজমেন্ট বাড়ছে। বিজ্ঞাপনের ঝলকানিতে নিজের জীবনকে কখনো ভুলে দেবে না। তোমাকে লোকে না চিনুক, কিন্তু সামনাসামনি হয়তো চিনতেই পারবে না তুমি চলে গেলে, কিন্তু হয়তো সে তোমার কথা বলছে, তার গৌরব অনেক বেশি। এইটা মাথায় রাখবার চেষ্টা করবে জীবনে। আর স্বামীজির প্রতিষ্ঠানে করেছ, স্বামীজির বই পড়বার চেষ্টা করবে, স্বামীজি যেন তোমাদের সঙ্গে থাকে। বাইরের পৃথিবীটাকে দেখছো তো কিরকম দিশেহারা হয়ে উঠছে, কি অদ্ভুত এই যে পরীক্ষা নিয়ে কত কিছু বিচিত্র বিচিত্র ভাবনা আলোচনা। আমি তো মাঝে মধ্যে বই খুঁজে পাই। আমার কিন্তু এটা খুব ভাবতে ভালো লাগে যে বিদ্যামন্দিরের ছাত্ররা আপনার সামনে যখন তাদের সঙ্গে আলোচনা করেছি, তারা কত সিরিয়াস এই বিষয়ে, এখানকার শিক্ষকরা কত সিরিয়াস। এটা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠানের একটা গৌরব, গর্ব, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ এখানে রয়েছে। ছাত্রদের সঙ্গে অনেক মজার মুহূর্ত কেটেছে। আমি শান্তি ভবনে একটা বলেছিলাম, প্রণালীর মজা, শ্রী ভবনের সুপারিনটেন্ডেন্ট আছে তখন। আমি আমার গলা অনেক নম্বর করে নিশ্চয়ই জানি, আমার একটা নির্দিষ্ট ডাক ছিল শ্রদ্ধাবানে, শ্রী ভবনে আছি। এই তখন সন্ধ্যে 8:30, আমি ওই সময় ওই যেমন মহারাজা করে না এটা মন্দিরে বেরোতাম। তা আমি বেরিয়েছি না, আমি ঘরে আছি, হঠাৎ করে শুনছি যেন আমার গলাকে একটু ডাকছে। ইন্টারেস্ট জানলো, আমি ঘরের লাইটটা অফ করে, আমিও খুব দুষ্টু ছিলাম, আমারও কাজ করতাম, নিজের ঘরের লাইটটা অফ করে খুব আস্তে আস্তে দরজাটা খুলে যাতে শব্দ একটু না শুনতে পাই। কোনো শব্দ নেই, দরজাটা খুলে অন্ধকারেই দাঁড়িয়ে আছে। ছেলেরা পড়াশোনা করছে, আমার একই গলায় লাগে। তারপর আমি শুনছি কয়েকটা ছেলে একটু গল্পের শব্দ আসছে, আবার আরেকটু উচ্চস্বরে ঠিক আমার গলা হলো। তারপর আমি আস্তে আস্তে এই শ্রী ভবনের দোতলার পেছনটা নিয়ে আমি এসেছি। এসে এই পেছনটা যে বড় ঘরটা, তার পেছনটা দাঁড়িয়ে ছোট অন্ধকার, এখন এই আবহাওয়া থেকে তখন অন্ধকার ছিল। দেখছি একটি ছেলেটির নাম এখন মনে আছে। সে ছেলেটি ওই বড় ঘরটায় 10-12 জনের একটা আড্ডা শুরু করেছে। সে ওই ঘরটার কোণে দাঁড়িয়ে আমার গলা নরম করে ওদের ভয় দেখাচ্ছে। ও যখন আমি এবার অনেকটা কাছাকাছি চলে এসেছি, তো জানি আমি চলে এসেছি, আমি পেছনেই আছি। ও দেখছি ছেলেগুলো ঠান্ডা বন্ধ করছে না, এবার জোর করে ডেকেছে, এই ঘরে যা। ওই যারা ঘরে ছিল তারা তো শুনছে এই মহারাজ চলে এসছে, তারা একেবারে ছিটকে বেরিয়ে গেছে এবং সামনে দিয়ে বেরিয়েছে। ম্যাচে তারা না ভুল বললাম, তারা কেউ বেরোয়নি, তারা ওই যেটা চৌকিতে ওর বই টেনে পড়তে শুরু করেছে। একজন আলোচনা করে আরো আস্তে আস্তে এগোচ্ছে, আমিও মজাটা বাড়াবার জন্য ধীরে ধীরে এগোচ্ছি। তারপরে ও পেছন থেকে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কি কেমন দিলাম এটুকুনি বলেছে। আমি ওর পেছনে গিয়ে কান্নার থেকে হ্যাঁ শুনেছি। এরপরে কোনো নিশ্চয় বলার অপেক্ষা এরকম অদ্ভুত অদ্ভুত মজার পরে এখনো বলে বিচিত্র বিচিত্র সব ঘটনা। একবার শ্রী ভবনে আছি, অডিটোরিয়ামে কোনো একটা খেলা দেখানো। আমি তখন ভাইস প্রিন্সিপাল হোস্টেলেও আছি। তা প্রিন্সিপাল মহারাজ আমার বোধের ছুটি বেরিয়ে আজকে খেলাটা যদি দেখানো যায়।
আর হ্যাঁ ঠিক আছে, তো মহারাজ বলতে এক সন্ধ্যেবেলা সাড়ে 8টায় দেখাবি না, আপনি দেখাবি না। তার কারণটা হচ্ছে এখন কিছুদিন পরে পরীক্ষা, তারা একটু পরিচয় হয়, ক্রিকেটের ওয়ান ডে নাইট। হ্যাঁ মহারাজ ঠিক আছে তাই। তো তারপর বলে দিলাম দেখানোর জন্য যিনি জামা কিনে চলে গেলেন, সন্ধ্যাবেলা থেকে খেলা দেখানো হয়ে গেল। এবার ডাইনিং হলে সবাই গেছে, আমি তো ডাইনিং হলে গিয়েছি। ডাইনিং হল থেকে বেরিয়ে একজন মহারাজের সঙ্গে গল্প করতে করতে, এখন যেখানে প্লাটিনাম জুবিলি বিল্ডিং, তখন ওখানে একটা ছোট টাকি ছিল আর ওনার একটা ছোট গেস্ট হাউস ছিল। ওই গেস্ট হাউসটার সামনে দাঁড়িয়ে আছে মহাশয় করা। হঠাৎ ছেলেদের মধ্যে কি গুজব উঠে গেছে, সেকেন্ড স্টাডি গেল খেলা দেখানো। তীব্র গতিতে স্ত্রী ভবন থেকে 4টি ছেলে তারা এবার তীব্র গতিতে ছুটতে বেরোচ্ছে, আছে কাজ করছে, এই খেলা দেখো চলে আয়, খেলা দেখো চলে আয়, ছুটছে। আমি ওটা দেখে দাঁড়িয়ে কি অপূর্ব, এখন ছুটতে যাচ্ছে। আমি একটু এগিয়ে এসে তোমার যেন আমি বাজারে একটু চিৎকার করতে পারি, খুব জোরে চিৎকার করছি, কোথায় যাচ্ছ, খেলা দেখা হবে না। ওরা ওইটা এক মুহূর্তে ঠিক ওই 5 নম্বরের সামনে উপস্থিত হয়েছে। আমাকে দেখে এক মুহূর্তে ঘুরে গেল, ঘুরে গিয়ে একই ধরনের চিৎকার করতে গেলে চল দেখা হবে না, আমার এত হাসি পেয়ে গেছি একই মোমেন্ট থেকে, মানে একই গতিতে গেছে, মানে একই গতিতে ফিরে চলে গেল। কিন্তু তারপর আমি ফিরে এসে খুঁজছি কে গুজবটা তুলেছে, তখন সবাই বলছে কেউ না, কেউ এখান থেকে কেউ যায়নি। আমি দেখলাম এই ভবন থেকে বেরোলো, বিবেক ভবন থেকে গেছে। বিচিত্র মজা মানে হোস্টেলে ছাত্রদের সঙ্গে হয়েছে। খুব মানে নিঃসন্দেহে এমন ছেলেকে দেখেছি তোমরা চিন্তা করতে পারবে না, কি সেবা পরায়ণ ছেলে। একটা ফুড পয়জনিং হয়েছিল, ভয়ানক ফুড পয়জনিং। তখন আমি শ্রদ্ধা ভবনে থাকি, শ্রীভবন বিনয় ভবন থেকে শুরু হয়েছে ভয়ানক ফুড পয়জনিং। আমি তখন ব্রহ্মচারী, শুরু হয়েছে। তা শেষ আমি মধ্যরাত্রে আমাকে একটা ছেলে ডাকছে, একে বলছে মহারাজ চলুন ছেলেদের ফুড পয়জনিং হচ্ছে। তাই নাকি আমাদের হসপিটাল? না, আমাদের হসপিটালে নেই। বিনয় ভবন শ্রীভবনে আমার সঙ্গে 3টি ছেলে, একজনের নাম মনে আছে, এই নামটা অবশ্যই বলবো, সুব্রত চক্রবর্তী। দ্বিতীয় জন শান্তনু ভাট, তৃতীয় জনের নামটা ভুলে যাচ্ছি। এই 3 জন ছেলে আমার সঙ্গে ঘুরে সব মহারাজদের আমরা রাখলাম, ঘুরে ওই রাত্রে যা আমাদের ওষুধ ছিল দেওয়া হচ্ছে, ছেলেরা মনে করছে, তারপর স্টাফদের থেকে পরিষ্কার করানো হচ্ছে। কি অক্লান্ত মধ্যরাত্রে 2 থেকে টানা তারা 5:30-6টা পর্যন্ত আমাদের মহারাজদের সঙ্গে 3টি ছেলে ঘুরে। একজন এখন বড় প্রিন্টিং টেকনোলজিতে কাজ করছে, আর দ্বিতীয় জন যে শান্তনু ভাট, সে এখন নরেন্দ্রপুর কলেজের দর্শনের অধ্যাপক। মানে অপূর্ব, মানে কি অদ্ভুত সেবা আমি দেখেছি এই ছেলেদের মধ্যে, বহু রকম গুণের বিকাশ দেখেছি। এগুলো নিশ্চয়ই নিজের জীবনের সৌভাগ্য। শেষ করবো, বেশি দীর্ঘায় আর করবো না, শেষ করবো কয়েকটা কথা বলে যে দেখো, আমার নিজের খুব বিশ্বাস যে আমরা যারা সাধু হওয়ার চেষ্টা করছি, এই সঙ্গে যোগদান করেছি, ঠাকুরমা স্বামীজির চরণতলে আশ্রয় নিয়েছি, আমরা তাদের যন্ত্র, এতটা বলা যাবে না, আমরা তাদের যন্ত্র হওয়ার চেষ্টা করছি। এটা আমাদের সাধনা। সেই সাধনাটায় আমরা কেউ একটু এগিয়েছি, কেউ এগিয়ে না। আমার খুব বড় তৃপ্তি নিশ্চয়ই আছে বিদ্যা মন্দিরে কাজ করে। তোমরা যদি বলো, সেই তৃপ্তিটা যদি জিজ্ঞাসা করো এনআইএর র্যাঙ্কিং এর জন্য, আমি বলবো না। যদি বলো সিপি বা ন্যাক ইত্যাদির জন্য, নিশ্চয়ই না। বিল্ডিং এর জন্য নয়, কোনো ইকুইপমেন্টের জন্য নয়। আমার খুব বড় তৃপ্তি এইখানে যে আমি দেখেছি এইখানে ভগবানের যন্ত্র হিসেবে কত মানুষ কত অসামান্য কাজ করে যাচ্ছে ঈশ্বরের যন্ত্র হিসেবে। এটা আমার বড় তৃপ্তির জায়গা, আমার প্রথম তৃপ্তির জায়গা। দ্বিতীয় তৃপ্তি অবশ্যই এইখানে যে স্বামীজি বলেছিলেন প্রত্যেকের মধ্যে দেবত্ব বর্তমান। আমি দেখেছি এই মন্দিরে যারা আমাদের আরাধ্য দেবতা, সেই ছাত্রদের মধ্যে সেই দেবত্বের নানা ছোট বড় স্ফুলিঙ্গ স্ফুরণ
নিশ্চয়ই এটা আমার বড় দ্বিতীয় তৃপ্তি। তৃতীয়, আমি গভীর তৃপ্তি পেয়েছি এমন কিছু আচার্য গোষ্ঠী এবং শিক্ষাকর্মী গোষ্ঠীর সঙ্গে কাজ করতে, যাদেরকে জীবনে পাওয়া নিঃসন্দেহে সৌভাগ্য। এটা আমার